বিশ্বকাপের সুপার 8 নিশ্চিতের সুখস্মৃতি নিয়ে সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় টাইগাররা। শীর্ষ 8-এ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগা গেছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র পর্ব শেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। সেন্ট ভিনসেন্টে 2 ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সুপার 8। সুপার 8-এ নিজেদের প্রথম 2 ম্যাচ খেলতে অ্যান্টিগা পৌঁছেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে বেশ নির্ভর দেখা যায় ক্রিকেটারদের। অ্যান্টিগা পৌঁছে একদিন বিশ্রামে কাটিয়ে অনুশীলন করার কথা রয়েছে টাইগারদের। এদিকে চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপের সুপার 8-এ খেলা 8 দল। 19 জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে শীর্ষ 8-এর এই লড়াই। টি-20 বিশ্বকাপে 20 দলের মধ্য থেকে নিশ্চিত হয়ে গেছে সুপার 8-এ ওঠা ভাগ্যবান 8 দল। 2 গ্রুপ থেকে 2টি করে দল খেলবে সেমিফাইনালে। 19 জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 8 পর্ব। এবার টি-20 বিশ্বকাপ হয়েছে অনেক অঘটনের সাক্ষী। গ্রুপ এ থেকে সুপার 8-এ ওঠার সম্ভাবনা ছিল 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে নানা বিতর্ক আর বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এর মাসুল দিয়ে সুপার 8-এ ওঠা হয়নি পাকিস্তানের। 4 ম্যাচে মাত্র 2টিতে জিতেছে তারা। তাদের ব্যর্থতায় আসরে আলো ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। 5 পয়েন্ট নিয়ে স্বাগতিকরা পেয়েছে সুপার 8-এর টিকিট। এছাড়া এ গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার 8 আগেই নিশ্চিত করে ফেলে ভারত। বি গ্রুপ থেকে ফেভারিট অস্ট্রেলিয়া 4 ম্যাচের 4টিতেই দাপুটে জয় নিশ্চিত হয় সুপার 8। তবে এই গ্রুপ থেকে শীর্ষ 8-এ যেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। স্কটল্যান্ডের সমান 5 পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে ছিল ইংল্যান্ড, সেখানেই কপাল পড়ে স্কটল্যান্ডের। গ্রুপ সি-তে এবার শুরু থেকেই চমক দেখিয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে এখান থেকে সুপার 8-এর টিকিট কেটেছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও একচেটিয়া আধিপত্য ধরে রেখে টিকিট পায় সুপার 8-এর। এই গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ডিতে 4 ম্যাচের 4টিতেই অপ্রতিরোধ্য যাত্রা ধরে রেখে 8 পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে 3 ম্যাচের জয়ে শীর্ষ 8-এ জায়গা পেয়েছে বাংলাদেশ। বাদ পড়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। টাইগারদের সুপার 8 নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা সাবেক টি-20 অধিনায়ক মুশফিকুর রহিমের। এদিকে এই সাফল্যকে ক্রিকেটারদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিফলন বলছেন মিনহাজুল আবেদিন নান্নু। হাজার হাজার মাইল দূরে সেন্ট ভিনসেন্টে তখন বিশ্বকাপের সুপার 8-এর টিকিট পেতে লড়ছে শান্ত সাকিবরা। আর দেশে বগুড়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগেই টি-20 থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। নামাজ শেষে বিশ্বকাপ মিশনে থাকা সতীর্থদের প্রশংসাই ভাসিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের সাবেক এই অধিনায়ক। সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। টি-20 ক্রিকেটের সুপার 8-এ যাওয়া এই ফরম্যাটে যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-1.5 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, ধারাবাহিকতায় যাচ্ছে এবং সুপার 8-এ আশা করি আপনার ভালো ক্রিকেটটা খেলতে পারবে। এই জয়গুলি যথেষ্ট কনফিডেন্ট দিবে আরও ভালো খেলার জন্য। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন এবং ক্রিকেট নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক স্বাগত। এবং যেমনটা দেখলেন আজকে 40তম ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের যে পর্বটা ছিল সেটা শেষ হয়ে আসলো এবং শেষ ম্যাচে আমরা একটু বড় চমকই দেখলাম নাকি? ধন্যবাদ। চমক, ওয়েল, আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ উড হ্যাভ বিন কম্পারেটিভ, বাট যে জিনিসটা নতুন করে দেখেছি যে বড় একটা স্কোর হয়েছে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে আমরা যেটা 200 মনে হয় একবারই পার হয়েছে। আদারওয়াইজ যে উইকেটে খেলা হয়েছে, যে ধরনের টিমগুলো স্কোর করছে, ইন্ডিভিজুয়াল স্কোরস হাইয়েস্ট ছিল। কেউ 17 রান করতে পারেনি, হি ওয়াজ ক্লোজ টু স্কোরিং 100 বাট ফর ব্রিলিয়েন্ট রান আউট। হ্যাঁ, তো এইটা একটু আজকের ম্যাচটার থেকে হোপফুলি
আগামী যে কটা খেলা হবে এই মানেরই যেন খেলা হয়, এই মানের যেন ব্যাটিং করতে পারে, এই ধরনের যেন স্কোর করতে পারে টিম, তাহলে একটা আমার মনে হয় যে রিয়েল ওয়ার্ল্ড কাপের যে মেজাজ, সেই মেজাজের হয়তো বা খেলা আমরা দেখতে পারবো। দ্যাট ইজ হোয়াট ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট। অবশ্যই ওয়ার্ল্ড কাপ মানে আসলে মানুষ রান বেশি দেখতে চায়, হয়তো এভাবে বিশ্বকাপে সেভাবে হয়নি, তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে আসলে ওয়েস্ট ইন্ডিজ দেখালো যে এখানেও রান করা সম্ভব। আমি দুই দলের পাওয়ার প্লে কম্পারিজনটা করতে চাচ্ছি, আমার কাছে দুই দলের যে পাওয়ার প্লের একটা পার্থক্য রয়েছে, আমরা যদি সেটা একটু দেখতে পারি, দুই দলের পার্থক্যটা আসলে প্রথম 6 ওভারেই বেশ ভালোভাবে মানে বোঝা যাচ্ছে। 92 রান 45 রান, উইকেট যদিও বা হারায়নি, তবে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আসলে বুস্ট আপ করেছে, বিশেষ করে নিকোলাস পুরান, সেখানেই হয়তো তাদের এই বড় সংগ্রহের পুঁজিটা গড়ে দেয়। হ্যাঁ, আমার মনে হয় পাওয়ার প্লেতে প্রবাবলি টি20তে প্রবাবলি দি হাইয়েস্ট এভার ইন টি20 ওয়ার্ল্ড কাপ। হোয়াট আ স্ট্রাইক রেট, হোয়াট ব্যাটিং নিকোলাস পুরানের। এবং যেখানে রশিদ খান মনে হয় পোস্ট ম্যাচ ইন্টারভিউতে বলছিল যে they did good to restrict them within T20 যেভাবে যাচ্ছিল তারা আশা করছিল, ইনফ্যাক্ট মনে হচ্ছিল, বিকজ এক সময় আই থিঙ্ক দিস রান রেট ওয়াজ 15.77, সো এটা প্রায় 300-র কাছাকাছি যাওয়ার মতো একটা অবস্থায় ছিল। বাট গুড বোলিং, গুড ফিল্ডিং, গুড বোলিং বলবো, সাম মিস চান্সেস হতে পারছিল, বাট গুড বোলিং মনে হয় হেল্প আফগানিস্তান টু রিস্ট্রিক্ট ওয়েস্ট ইন্ডিজ। এবং ওয়েস্ট ইন্ডিজ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেক দিন পর এই সুযোগটা তারা পেয়েছে নিজের মাটিতে খেলার এবং পুরো বিশ্বকে দেখানো যে তাদের যে হারানো ঐতিহ্য, তারা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এবং তাদের যে একটা যে অ্যাটাকিং ক্রিকেটার, এক্সাইটিং ক্রিকেটার, সেটা একটা প্ল্যাটফর্ম পেয়েছে আবার নতুন করে তাদেরকে রিভাইভ করাবার একটা সুযোগ। এই জন্য এবং ভাইয়া শুধুমাত্র এই পাওয়ার প্লে স্কোরটা এই বিশ্বকাপে নয়, আমি যদি ওভারঅল বিশ্বকাপের কথা বলি, যেমনটা বলছিলেন আপনি যে সর্বোচ্চ স্কোর, যে একটা লো স্কোরিং বিশ্বকাপে আসলে আমরা দেখবো যে পাওয়ার প্লে সর্বোচ্চ ইনিংসটা, এবং যদি আমি বলি প্রায় 10 বছরের একটা রেকর্ড কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজ ভেঙে ফেলেছে, যেটা 2014 সালে বাংলাদেশের মাটিতে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে 91 রান নেদারল্যান্ডস করেছিল। এছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতও 90-এর কাছাকাছি গিয়েছিল, তবে 92 রান এটা আসলে একেবারেই, এখানে ওমরজাইর সেই ওভারটাও আসলে খুব একটা বড় পার্ট রাখছে বলে মনে হচ্ছে। 36 রান একটা ওভারে, অলমোস্ট 6 রানস এন ওভার পার বল। হ্যাঁ, পার বল। তো এবং নিকোলাস পুরান আইপিএলও ভালো খেলেছে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং প্রসপেক্টস ফর ওয়েস্ট ইন্ডিজ, ভেরি অ্যাগ্রেসিভ প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার। এবং আমার মনে হয় যে বোঝাই যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ আগামী ইয়েগুলোতে যদি এই ধরনের খেলা তারা খেলে, আমার মনে হয় দে হ্যাভ আ ভেরি গুড চান্স অফ নট জাস্ট বিং ইন দ্য টপ 4, হু নোজ। তারা তো আশা করছে তারা চ্যাম্পিয়ন হবে আন্ডার ড্যারেন স্যামি, যে কিনা নতুন করে হাল ধরেছে এই টিমটাকে রিভাইভ করাবার জন্য। ওয়েস্ট ইন্ডিজ লুক ভেরি ভেরি ডেঞ্জারাস। সেকেন্ড ওভারে যখন ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেটটা হারালো ব্র্যান্ডন কিং এর, তারপরও যখন নিকোলাস পুরানের ইনিংসটা শুরু হলো, নিকোলাস পুরানের ইনিংসটা আমরা একটু দেখতে চাই। আসলে এই ম্যাচে পুরোপুরি পার্থক্য করে দিয়েছে। হয়তো সেঞ্চুরি পাননি, রান আউটে কাটা পড়েছেন, তবে 184-র বেশি স্ট্রাইক রেট, অলমোস্ট 185, মাত্র 53 বলে 98 রানের একটা ইনিংস। এবং এই ইনিংসটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, আমার কাছে আরও একটি স্ট্যাট রয়েছে, সেখানে খুব একটা মানে বৈচিত্র্যময় জিনিস আপনি দেখতে পারবেন। প্রথম 13 বলে সে 36 রান করলো, পরের 27 বলে 19, অর্থাৎ ইনিংসটা অনেক স্লো বিল্ড আপ করলো, দেন লাস্টের 13 বলে সেটা বুস্ট আপ করে স্ট্রাইক রেটটা 185-এর কাছাকাছি চলে গেছে। একটা প্রপার টি20 ইনিংস বলা যায় কিনা এটাকে। এবং সে মনে হয় ক্রিস গেলের নাম্বার অফ সিক্সেস সারপাসড, সো হাউ অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হি ইজ, এবং প্রপার ক্রিকেটিং শটস, হিউজ। তার 8টা 6, 6টা 4, 8টা 6, এটাতেই পরিসংখ্যানই বোঝা যাচ্ছে যে মানে কি মেজাজে সে আজকে ছিল। জনসন চার্লসেও অসাধারণ খেলছিল, তাদের মধ্যে যে পার্টনারশিপটা, যেটাকে মানে খুব ভেরি অ্যাগ্রেসিভ এবং খুব দ্রুত তারা এই, তারপর পরবর্তী সেই হোপ এসে ব্যাটিং করলো, রবম্যান পাওয়াল, সব মিলিয়ে এই ওয়েস্ট ইন্ডিয়ান সাইড খুব বিধ্বংসী। এখন কথা হচ্ছে যে তারা ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবে কিনা। অনেক দিন পর এই টিমটা একত্র করার চেষ্টা হচ্ছে এবং অ্যাজ আই সেড, ট্রাইং টু রিভাইভ দ্য পাস্ট গ্লোরি, তাদের যে গ্লোরিয়াস ডেজগুলো আছে সেটা কি আর ফেরত পাবে কিনা। কারণ বেশ কয়েক বছর কিন্তু বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপ কিন্তু তারা কোয়ালিফাই করে নাই। ইউ মাস্ট রিমেম্বার টিম যারা নাকি 2বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ানডেতেও টি20তেও, তারাই কোয়ালিফাই করতে পারছে না। এখন অনেক দিন পরে
আরেকটা জিনিস কি ওয়েস্ট ইন্ডিজ উই অল নো যে বিভিন্ন আইল্যান্ড বিভিন্ন স্টেট থেকে গড়া এই টিম, সুতরাং এই টিমটাকে একত্র করা চারটে কথা না, ইউ নিড টু হ্যাভ আ রিয়েল কারিজম্যাটিক লিডার, যেটা আমরা ফ্র্যাঙ্ক ওয়ারেলকে দেখেছি, ক্লাইভ লয়েডকে দেখেছি, অ্যান্ড ড্যারেন স্যামি ইজ অলসো ভেরি হাইলি রেসপেক্টেড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। তাকে এই দায়িত্বটা দিয়েছে, সে নিজেই 2 বার চ্যাম্পিয়ন করা প্লেয়ার। সো অনেকে অনেক কিছু এক্সপেক্ট করছে ফ্রম ড্যারেন স্যামি। ইজ আ ভেরি মোটিভেশনাল ইন্সপিরেশনাল গাই। এবং যেমনটা বলছিলেন আর কি যে টিমটাকে একত্রিত করা, রিসেন্ট টাইমে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ টিমে যে পরিমাণ অন্তর্কোন্দল সেটাই হয়তো তাদেরকে ভুগিয়েছে। এবার রবমান পাওয়েল খুব একটা বড় তারকা নন, তবে তার হাতে যে টিমের দায়িত্বটা দেওয়া হয়েছে, পাশাপাশি ড্যারেন স্যামি, সব মিলিয়ে তাদের বোলিং অ্যাটাকটা আমরা দেখেছি আফগানিস্তানকে বেশ ভুগিয়েছে। স্পিনার বলেন কিংবা পেসার, ঘরের মাঠ, ওয়েস্ট ইন্ডিজের এমন ফর্ম, সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিরোপার জন্য ফেভারিট কেনা। আমি মনে করি তার ব্যাটিং ইজ ভেরি গুড। আমি বলবো যে তাদের ওয়েল ওবেদ মুকাওয়ে ইজ আ উইকেট টেকার, ইজ এ সর্ট অফ আ ডেথ ওভার স্পেশালিস্ট টাইপ অফ বোলার, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলেছে, হাইলি প্রমিসিং, অনেক কিছু এক্সপেক্ট করছে তার থেকে। আনজারি জোসেফ ইজ আ কুইক বোলার। ওদের ফাস্ট বোলিং, ওদের বোলিং অ্যাটাকটা যেরকম গুতেকেশ মোতি, ওয়াকিল হোসেন এফেক্টিভ ইন টি-20 ক্রিকেট, এখনও মানে ওয়ার্ল্ড ক্রিকেট এখনও ওরকম ইয়েস ভেরি এফেক্টিভ, অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ উইকেটে হয়তো বা এফেক্টিভ হবে। আমার কাছে মনে হচ্ছে ওদের ব্যাটিংটা ওয়ে টু স্ট্রঙ্গার দেন দের বোলিং অ্যাটাক। এবং বোলিং এ বৈচিত্র্য থাকলেও আসলে ওই রকম বড় কোনো নাম নেই আসলে, মানে মতি বা আকিল যেমনটা বলছিলেন আপনি। অ্যাবসলিউটলি ওরকম কোনো বড় কেউ নাম নাই, বাট who knows, টিম হিসাবে যদি খেলে ওয়েস্ট ইন্ডিজ ক্যান ডু ওয়ান্ডার্স। ডেফিনেটলি আমরা ওয়েস্ট ইন্ডিজের জয়টা নিয়ে খুব বেশি হাইলাইট করলাম, তবে অপোজিশন যে আফগানিস্তান এবারে টুর্নামেন্টে প্রথম হারের দেখা পেল, এবং যেমনটা ধারণা করা হচ্ছিল আফগানিস্তানকে অনেকেই ফেভারিট মনে করছিল, কেউ কেউ তো টপ 4-এও দেখছিল। যেভাবে তারা খেলেছে প্রথম 3টা ম্যাচ, আসলে সেটা বলাটা খুব বেশিও ছিল না। তবে আফগানিস্তান যেহেতু বাংলাদেশের গ্রুপ 1-এ, বাংলাদেশকে নিয়েও কিছুটা কনসার্ন আছে, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে যখন আফগানিস্তান হার দিয়ে শেষ করলো, তখন তাদের পরবর্তী 2টা যে দল রয়েছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, আমার কাছে সূচিটা রয়েছে, আমি যদি সূচিটা একটু দেখতে চাই। পরবর্তী সুপার 8-এর প্রথম 2 ম্যাচ 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং অস্ট্রেলিয়া। আফগানিস্তানের জন্য এখান থেকে একটা মোমেন্টাম ব্রেক কিনা? আমি মনে করি যে এই সময় হেরে তারা দে হ্যাভ বিন এবল টু টেস্ট দেমসেলভস। তাদের একমাত্র নিউজিল্যান্ড এগেনস্টই তো ভালো দলের এগেনস্টে খেলেছে এই গ্রুপের। দি অনলি আদার স্ট্রং টিম ওয়াজ ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভাই নিউজিল্যান্ড তো কিন্তু খুব বাজে ক্রিকেট খেলেছে এবার, আনইউজুয়ালি ভেরি স্ট্রং সাইড। এবং রশিদ খান বলছিল দিস দ্য বেস্ট এভার ভিক্টরি ফর আফগানিস্তান। এরকম একটা পাওয়ারফুল সাইডকে এতভাবে মানে ওয়ান সাইডেড ম্যাচ যেটা হয়েছে, আফগানিস্তান এত মানে ওয়ান সাইডেড ম্যাচ কোনো দিন খেলে নেই। বাট আমার সেম সে বলছিল যে ইট উইল বি গুড ফর দেম, যে এই সময় তারা এটা হেরেছে, আগামী গ্রুপ স্টেজে তাদেরকে কি করতে হবে না করতে হবে, আমার মনে হয় এইটার থেকে তাদের একটা ভালো শিক্ষা হয়েছে। নোয়িং আফগানিস্তান তো যে ধরনের ক্রিকেট খেলে, যে অ্যাটাকিং ক্রিকেট খেলে, ওদের যেরকম ওপেনিং পেয়ার আছে, আমার মনে হয় ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ, দে দ্য বেস্ট ওপেনিং পেয়ার ইন ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও। আজকে হয়তো বা একজন করতে পারেনি, দেখা যায় যে হয় দুইজনই করে কিংবা কেউ না কেউ করে খেলে। কেবলমাত্র লাস্ট ম্যাচটা তাদের মধ্যে কেউ ক্লিক করতে পারেনি। সো অ্যান্ড দেন তাদের নাম্বার 7 নাম্বার 8 পর্যন্ত দে আর ভেরি কম্পিটেন্ট অ্যান্ড হার্ড হিটিং প্লেয়ার্স। টি-20 জন্য আইডিয়াল একটা সাইড। আমি বলবো না যে তাদের ফাস্ট বোলিং, মেবি ফাজল হক ফারুকি ইজ দ্য লিডিং উইকেট টেকার, বাট খুব বেশি আমার কাছে অন্তত ওরকম পোটেন্ট অ্যাটাক মনে হয় না। ইয়েস, দে হ্যাভ 2-3 capable spinners in the side. রশিদ খান একাই অনেক ইয়ে করতে পারে, বাট আমার মনে হয় যে বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশকে খুব বেশি, বাংলাদেশ বরং পজিটিভ একটা ইয়ে নিয়ে তাদের সাথে খেলতে যাওয়ার কথা, বিকজ আমার মনে হয় বেশ কয়েকবার আফগানিস্তানকে তারা হারিয়েছে বিভিন্ন সময়, বাইল্যাটারাল হোক আর ওয়ার্ল্ড কাপ ইভেন্টস হোক। সো এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা হারিয়েছে। So I think Afghanistan will also respect Bangladesh a lot, এবং যেই ধরনের উইকেট খেলা হচ্ছে, বাংলাদেশ যদি ওই ধরনের উইকেট পায়, কেবল আফগানিস্তান না, আমার মনে হয় অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার অনেক কিছু চিন্তার বিষয় থাকবে in order to negotiate the বাংলাদেশ বোলিং অ্যাটাক। বাংলাদেশ বোলিং অ্যাটাকের মধ্যে একটা ভেরিয়েশনস আছে, এবং
আমি মনে করি এই উইকেটটা অনেকখানি মুস্তাফিজের জন্য তৈরি করা উইকেট, নট টু স্পিক অফ দ্য স্পিনার্স। এবং তামিম যেভাবে সাকিব যেভাবে বোলিং করছে, আই থিঙ্ক বাংলাদেশ অন্তর বোলিং দিক দিয়ে দে লুক কেপেবল অফ গিভিং আ হার্ড টাইম টু দি অপোজিশন। সাকিবের কথা বলছিলেন, সাকিবের একটা স্ট্যাট আমাদের কাছে রয়েছে, ESPN ক্রিকেট ইনফো দেখাচ্ছে তাদের মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার বোলার, বিশেষ করে গ্রুপ পর্বে, সেখানে তানজিম সাকিব লিডিং দ্য চার্ট, এবং ফজল হক ফারুকী যে কিনা 12 উইকেট নিয়েছেন, তার ইম্প্যাক্টের থেকেও তানজিম সাকিবের ইম্প্যাক্ট বেশি। এবং আমি যদি বলি শ্রীলঙ্কা ম্যাচের কথা কিংবা সবশেষ নেপালের ম্যাচের বিপক্ষে সে যেভাবে তার বোলিং স্পেল ক্যারি করেছে, সেটা বাংলাদেশের জন্য এতটাই বেশি ইম্প্যাক্টফুল ছিল যে সেটা 250-র বেশি, এবং ম্যাচ প্রতি যে হিসেবটা সেটাও প্রায় অলমোস্ট 70-র কাছাকাছি। তানজিম সাকিব বর্তমানে বাংলাদেশ পেস ইউনিটের সব থেকে বড় সেন্সেশন কিনা? নো ডাউট, আমার মনে হয় যে ইয়াং গাই, তার মধ্যে সে একটা ফাস্ট বোলারের যে মেজাজে বোলিং করার কথা, দ্যাটস সাপোজ টু বি অ্যাগ্রেসিভ বাই নেচার। ওর বোলিং, ওর ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে বোঝা যায়, ইউনো দ্যাট হি হ্যাজ ইন্টেন্ট অন হিজ ফেস। এবং যেটা ইন্টারেস্টিং ছিল হিজ উইথ টিফ উইথ দিস নেপালিজ ক্যাপ্টেন, হ্যাঁ, বলে যে ট্রাই এন্ড হিট মি, তো এইটা একটা ফাস্ট বোলারের মেজাজ থাকা উচিত। আমার মনে হয় দ্যাট ইজ দি ইম্প্যাক্ট হি হ্যাজ অন দি অপোজিশন উইথ হিজ অ্যাগ্রেশন অ্যান্ড অলসো নিপি পেস। তার কিন্তু 140 এন্ড অ্যাবাভও সে বোলিং করতে পারে, এবং ভেরিয়েশনস আছে। হোয়াট ইজ ইউ এক্সপেক্ট ফ্রম আ ফ্যান ফ্রম ডেল স্টেন? মানে ডেল স্টেনের বোলিং দেখতে দেখতে বড় হয়েছে তানজিম সাকিব, এবং সে সবসময় বলে তার অ্যাগ্রেসিভনেসটা ভালো লাগে। তবে অ্যাগ্রেসিভনেস বাদেও যে বল হাতে দাপট দেখানো যায়, তার একটা উদাহরণ মোস্তাফিজুর রহমানের কথা। মোস্তাফিজুর রহমানের একটা স্ট্যাট দেখবো আমরা। মোস্তাফিজুর রহমান এবারের বিশ্বকাপে অন্তত গ্রুপ পর্বে 7 উইকেট নেওয়া বোলারদের মধ্যে সব থেকে ওভার প্রতি কম রান খরচ করেছেন, এবং আমরা কিন্তু সেভাবে আসলে মোস্তাফিজকে হাইলাইট করছি না, মোস্ট প্রবাবলি তার প্রিভিয়াস পারফরমেন্সের জন্য। তবে দলের হয়ে প্রতি ম্যাচেই মোস্তাফিজুর রহমান অসাধারণ, এবং মোস্তাফিজুর রহমান সুপার 8 বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট পার্ট হবে কিনা? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমার মনে হয় মোস্তাফিজ ইজ অলসো ভেরি ট্রান্সফর্মড বোলার, পরিণত একটা বোলার, খুব ম্যাচিওর্ড, এবং সবচেয়ে গুরুদায়িত্ব তার উপরে। ডেথ ওভার স্পেশালিস্ট মানেটাই কি হচ্ছে তার, হি ইজ সাপোজ টু বি ম্যাচিওর্ড, হি ইজ সাপোজ টু বি অ্যাকুরেট, সব কিছু মিলিয়ে। এবং এই IPL এর পরে তাকে বোঝা যাচ্ছে যে সে নতুন কিছু একটা স্ট্র্যাটেজি, নতুন একটা ফর্মুলা তার সে ইয়ে করেছে, যেটা ইমপ্লিমেন্ট করছে, এবং সেটা সফল হচ্ছে। যে ডট বলস, রান না দেওয়ার, যেটা আমার মনে হয় যে নতুন যে জিনিসটা হ্যাজ বিন ভেরি এফেক্টিভ। খুব ঠান্ডা মাথার প্লেয়ার, ইজ জাস্ট দি অপোজিট অফ সাকিব। যেরকম মারমুখী একটা ইয়ে, হি ইজ জাস্ট দি অপোজিট, ভেরি কুল অ্যান্ড হাই, মানে একটা ফাস্ট বলারের নেচারে না, বাট ভেরি শুড অ্যান্ড ইন্টেলিজেন্ট। আপনার কি মনে হয় যে মোস্তাফিজের জন্য লাস্ট IPL এক্সপেরিয়েন্সটা খুব বেশি কাজে দিচ্ছে? আমার মনে হয় যে সেটা তো আছেই। আই থিঙ্ক অ্যাজ এ সিনিয়র প্লেয়ার একটা সময় এসে কয়েকটা ম্যাচ ড্রপও গেছে, সো ওখানে অথবা একটা যেটাকে বলি আমরা টনক নেড়েছে না, একটা সময় তাকে মনে করা হতো যে অবিচ্ছেদ্য অংশ, সেখান থেকে অ্যাবসলিউটলি। তো সেখান থেকে আমার মনে হয় যে, অ্যান্ড দেন অ্যাজ ইউ রাইটলি সেড, আমার মনে হয় IPL বিশেষ করে ওখানে অনেক তাকে ইমপ্রুভ করিয়েছে, তার স্কিলস, তার টেম্পারমেন্ট, তার ম্যাচুরিটি অনেক বেড়েছে। এবং আফগানিস্তানের 8 থেকে 9 জন প্লেয়ার এবার IPL-এ খুব মানে স্টার্টিং 11 থেকে খেলেছে। আমরা দেখলাম সেটা কিভাবে প্রভাব ফেলে বিশ্বকাপে এসে। এবং বাংলাদেশের তাসকিন আহমেদের কথা যদি বলি, BCB তার ইনজুরি সংখ্যার কারণে যেতে দেয়নি। আপনার কাছে কি মনে হয় আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে এই ধরনের ফ্রাঞ্চাইজি লিগগুলোতে কিছুটা শিথিল হওয়া উচিত? BCB তো করেছে ফাস্ট বোলারদের ক্ষেত্রে, যেহেতু একমাত্র তাসকিনের ক্ষেত্রেই এটা দেখেছি আমি। তাসকিন বিং ইনজুরি প্রোন, তো সেখানে তাকে তো ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করছে। তাসকিনের আফসোস যে সে খেলতে পারছে না, খেলতে পারলে তার ইয়ে বাড়তো। বাট অ্যাগেন তার গ্রেটার ইন্টারেস্ট অফ তামিম অ্যান্ড এজ ওয়েল এজ বাংলাদেশ ক্রিকেটকে চিন্তা মাথায় রেখে এই সিদ্ধান্তটা নিয়েছে। তো BCB অবভিয়াসলি একটা বৃহত্তর স্বার্থটাকে আমরাও আসলে ভালো খেলাতে পারলে ভালো হতো। হ্যাঁ, বাট আমরা আসলে মনে করি যে বাংলাদেশ আসলে সুপার 8-এ ভালো করবে, যেমনটা সকলের প্রত্যাশা। তবে আজকের আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1:30 এবং রাত 12:30টায় বিশ্বকাপের এই বিশেষ আয়োজন নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।